আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যেটি আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। বাংলাদেশ কি ভাঙনের মুখে? রংপুরের ওপর দিল্লির নজর। বাংলাদেশ কি তিন টুকরো হতে চলেছে? ভারতের কিছু কট্টরপন্থী থিঙ্ক ট্যাঙ্ক কেন হঠাৎ দাবি করছেন প্রয়োজনে টাকার বিনিময়ে কিনে নেওয়া হোক, আর না হলে সামরিক শক্তি খাটিয়ে দখল করা হোক বাংলাদেশের আস্ত রংপুর বিভাগকে? শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও পর্দার আড়ালে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এমন এক বিপজ্জনক দাবা খেলা শুরু হয়েছে, যার সমীকরণ সাধারণ মানুষের ভাবনার বাইরে। ভারতের অতি গুরুত্বপূর্ণ সাউথ ব্লকে যে আলোচনাগুলো এখন ডালপালা মেলছে, আজ আমরা ভেতরের আসল সত্যটি উন্মোচন করব। এই মুহূর্তের ভিডিওটি বাংলাদেশ ও ভারত উভয় দেশের দর্শকদের জন্যই অত্যন্ত জরুরি। পুরো বিষয়টি বুঝতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনার সূত্রপাত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এবং ভারতের পারমাণবিক মতবাদের খসড়া কমিটির অন্যতম রূপকার অধ্যাপক ভারত কার্নাডের একটি মন্তব্য প্রতিবেদনকে কেন্দ্র করে। বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক কিছু আগে, গত ডিসেম্বর শেষ নাগাদ, ভারত কার্নাড তার নিজস্ব ব্লগে একটি আর্টিকেল বা মন্তব্য প্রতিবেদন লেখেন, যেখানে এর সুস্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় ভারত কার্নাডকে বলা হয় চরম বাস্তববাদী বা রিয়ালিস্টিক চিন্তাবিদ। তিনি শান্তি বা কূটনীতির চেয়ে সামরিক শক্তি এবং নিজ দেশের স্বার্থকে সবার উপরে রাখেন। তার সোজা সাপটা প্রস্তাব হলো ভারতের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের কাছ থেকে রংপুর অঞ্চলটা কিনে নেওয়া হোক। আর বাংলাদেশ যদি অর্থনৈতিক সংকটে পড়েও এই প্রস্তাবে রাজি না হয়, তবে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে তা কেড়ে নেওয়া হোক। কিন্তু হঠাৎ করে রংপুর নিয়ে ভারতের এই কট্টরপন্থী মহলে এত বড় ঝড় কেন উঠল? এর উত্তর লুকিয়ে আছে ভারতের মানচিত্রের সবচেয়ে দুর্বল জায়গায়, যাকে বলা হয় চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। দর্শক, মানচিত্রের দিকে তাকালে দেখতে পাবেন মাত্র 22 কিলোমিটার চওড়া এই মাটির সরু টুকরোটি ভারতের মূল ভূখণ্ডের সাথে আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে যুক্ত করে রেখেছে। এই করিডোরটি ভারতের জন্য চিরকালের এক গলার কাটা। আর এই চিকেন স্নেকের ঠিক নিচেই সুচালো কাটার মতো অবস্থান করছে বাংলাদেশের রংপুর বিভাগ। ভারতের চিন্তার মূল কারণ হলো এই চিকেন স্নেকের একদম কাছে এখন চীনের সরব উপস্থিতি। ভারত কার্নাড তার লেখায় স্পষ্ট সতর্ক করেছেন, বাংলাদেশ যদি কখনো চীনের একটি সামরিক প্রক্সি বা পুতুলে পরিণত হয়, কিংবা সেখানে যদি ভারত বিরোধী কোনো চরমপন্থী শক্তির উত্থান ঘটে, তবে ভারতের কপালে চরম দুঃখ আছে। কোনো যুদ্ধ পরিস্থিতিতে চীন যদি শিলিগুড়ি করিডোরটি কেটে দিতে পারে, তবে উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর এই মারাত্মক বহু রাজনৈতিক আতঙ্ক থেকেই ভারত কার্নাড সমাধান দিয়েছেন, ওয়াইডেন দ্য শিলিগুড়ি করিডোর, অ্যানেক্স দ্য রংপুর ডিভিশন অব বাংলাদেশ। অর্থাৎ শিলিগুড়ি করিডোর চওড়া করো এবং বাংলাদেশের রংপুরকে নিজের অংশ বানাও। কার্নাড এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দুটি পথ দেখিয়েছেন, একটি সহজ, অন্যটি কঠিন। সহজ পথটি হলো অর্থের বিনিময়ে জমি কেনা। রংপুর বিভাগের মোট আয়তন 16,185 বর্গ কিলোমিটার। তার প্রস্তাব হলো বাংলাদেশের বর্তমান আন্তর্জাতিক ঋণের বোঝাকে পুঁজি করে ভারত 10 থেকে 20 বিলিয়ন ডলারের থলি নিয়ে এগিয়ে যাক এবং রংপুরকে কিনে নিক। তিনি একে আধুনিক লুইজিয়ানা পারচেজ মডেল বলছেন।
আর কঠিন পথটি হলো বাংলাদেশ রাজি না হলে পপুলেশন এক্সচেঞ্জ বা পরিকল্পিত জনবিনিময় করা রংপুরের 1.5 কোটি মুসলিম বাসিন্দাকে বাকি বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের সমপরিমাণ হিন্দু জনসংখ্যাকে রংপুরে এনে বসতি স্থাপন করা এবং রংপুরকে বিচ্ছিন্ন করা। এখন প্রশ্ন হচ্ছে, টাকার বিনিময়ে কি আস্ত একটা অঞ্চল এভাবে কেনা সম্ভব? ভারত কার্নাড ইতিহাসের পাঠ শিখিয়ে বলছেন হ্যাঁ সম্ভব। 1867 সালে তীব্র অর্থ সংকটে পড়ে রাশিয়া মাত্র $72 লক্ষ আস্ত আলাস্কা অঞ্চলটি আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল। 1803 সালে নেপোলিয়ন বেনাপোর্ট ইউরোপে যুদ্ধ চালানোর খরচ জোগাতে $1.5 কোটি বিশাল লুইজিয়ানা অঞ্চলটি আমেরিকার কাছে বিক্রি করে। এমনকি এই উপমহাদেশেই 1958 সালে ওমানের সুলতানের কাছ থেকে পাকিস্তান মাত্র $30 লক্ষ আজকের বিখ্যাত গোয়াদার বন্দর কিনে নিয়েছিল। এই ঐতিহাসিক নজিরগুলোকে এখন ভারতের কট্টরপন্থীরা ঢাল হিসেবে ব্যবহার করছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কি শুধুই খাতার ভেতরের তত্ত্ব? মাঠ পর্যায়ের বাস্তব চিত্র বা গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু অত্যন্ত থমথমে। চিকেন স্নেক থেকে মাত্র 135 কিলোমিটার দূরে বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের পুরনো বিমানবন্দরটি পুনরুজ্জীবনের কাজ চলছে এবং সেখানে চীনা কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি ভারতের ঘুম উড়িয়ে দিয়েছে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, লালমনিরহাট সক্রিয় হলে চীনা ড্রোন বা বিমান খুব সহজেই শিলিগুড়ি করিডোর ও ভারতের পূর্বাঞ্চলীয় বায়ু কমান্ডের প্রতিটা গতিবিধি নজরদারি করতে পারবে। এরই কাউন্টার হিসেবে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তের ঠিক কাছে তিস্তা প্রহার নামে এক বিশাল সামরিক মহড়া চালিয়েছে গত বছর এবং শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছে। অর্থাৎ সীমান্তে শক্তির প্রদর্শন দুই পক্ষ থেকেই চলছে। তবে পরিস্থিতি এখানেই শেষ নয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ আরো ভয়ঙ্কর দাবি করছেন, পরিস্থিতি যদি চরম রূপ নেয় তবে ভারতের অস্তিত্ব রক্ষার্থে এবং বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য বজায় রাখতে আমেরিকা ও ভারত যৌথভাবে কূটনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করে বাংলাদেশকে 3 টুকরো করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারে। প্রথম টুকরো, শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করতে উত্তরবঙ্গের রংপুর বিভাগকে বিচ্ছিন্ন করে একটি বাফার জোন করা। দ্বিতীয় টুকরো, ভারত ত্রিপুরা ও মিজোরামের নিরাপত্তার স্বার্থে এবং আমেরিকার বঙ্গোপসাগরের আধিপত্য বিস্তারের লক্ষ্যে কৌশলগত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে আলাদা করা। তৃতীয় টুকরো, অবশিষ্ট বাংলাদেশ। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে অতীতে শেখ হাসিনার সরকার যেভাবে ভারতের নিরাপত্তা উদ্বেগ সামলেছে তা দিল্লির জন্য স্বস্তিদায়ক ছিল, কিন্তু বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং চীন পাকিস্তান অক্ষের সাথে সম্ভাব্য ঘনিষ্ঠতা দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যদিও ভারতের আনুষ্ঠানিক পররাষ্ট্র নীতি কখনোই এতটা হিংসাত্মক বা অগ্রাসী নয়, তারা সবসময় সার্বভৌমত্বকে সম্মান করে। তবে ভারত কার্নাডের মতো কৌশলবিদদের এই রংপুর তত্ত্ব বা বাংলাদেশকে ভেঙে বাফার জোন করার এই থিওরিগুলো প্রমাণ করে যে পর্দার আড়ালে হুমকিটা দিন দিন কতটা বাস্তব হয়ে উঠছে। ভারতের এই নিরাপত্তা আশঙ্কা এবং রংপুরের ওপর এই তাত্ত্বিক নজরদারি কি আসলেই দক্ষিণ এশিয়ায় কোনো বড় সংকটের জন্ম দেবে, নাকি বাংলাদেশ তার কূটনৈতিক চাতুরতা দিয়ে এই ভূ রাজনৈতিক ফাঁদ এড়িয়ে যেতে পারবে? এখন সেটি দেখার বিষয়। তবে দর্শক, ভাবনার বিষয়। ভারত কার্নাডের মতো একজন উচ্চ পর্যায়ের থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ যখন রংপুর তত্ত্ব নিয়ে ভাবছে এবং এই চিন্তাবিদদের চিন্তার মধ্যে বুদবুদ উঠছে, তাহলে বিষয়টি কিন্তু ভাবনার বিষয়।
আর এই ভাবনা থেকে বাংলাদেশকে বাঁচতে হলে বাংলাদেশে যে বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থা আছে, যারা ক্ষমতায় আছেন, তাদের সেই রকম বাস্তববাদী চিন্তার সামনে আসা উচিত। নইলে এই যে তিন টুকরো, ওদিকে পার্বত্য চট্টগ্রামকে মার্কিন যুক্তরাষ্ট্র চায়, এদিকে রংপুরকে ভারত চায়, মাঝখানে বাকি বাংলাদেশ। এই মুহূর্তে রূপকথার গল্প কিংবা অবাস্তব গল্প মনে হলেও আমাদের ভুলে কিন্তু চরম মাসুল দিতে হতে পারে। কাজেই এখনই সচেতনতার সময়, এবং সেই অনুযায়ী বর্তমান সরকারের ভারতের সাথে ভূমিকা হওয়া উচিত বলে ওয়াকিবহাল মহল মনে করে। এখন দেখার বিষয় যে বর্তমান সরকারের ভূমিকাগুলো আরো কেমন হয়, কারণ ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ এবং ভারত বাংলাদেশ সম্পর্কটা এই মুহূর্তে একটা টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্তে রয়েছে। এগুলো শেষ কোথায় আমাদের নিশ্চয়ই দেখতে হবে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, মারাত্মক যুদ্ধ ঝুঁকির মধ্যে পড়ে গেছে বাংলাদেশ। আপনারা দুটো বিষয় যে অবশ্যই জানেন, যে যারা যুদ্ধবাজ তারা কোনো অবস্থাতেই যুদ্ধ ছাড়া টিকতে পারে না, যুদ্ধ তাদের লাগবেই। বর্তমান শতাব্দীতে যুদ্ধবাজ জাতি হিসেবে আমেরিকা, যুদ্ধবাজ রাষ্ট্র হিসেবে মার্কিনীরা বা মার্কিন যুক্তরাষ্ট্র যে কুখ্যাতি অর্জন করেছে, এটির সঙ্গে আসলে দীর্ঘমেয়াদে পৃথিবীর অন্য কোনো ফ্যাসিজম বা অন্য কোনো যাকে বলা হয় সাম্রাজ্যবাদী শক্তি, সেটা চেঙ্গিস খান হোক, হালাকু খান হোক, তৈমুর লং কিংবা ধরুন হিটলার, মানে তারা অতি অল্প সময়ের মধ্যে মানে একটা যুদ্ধ করেছে, যতটা সম্ভব ক্ষয়ক্ষতি করেছে, তারপরে তারা শেষ হয়ে গেছে। কিন্তু সেই যে প্রথম মহাযুদ্ধ থেকে আজ অবধি, তা প্রায় 100 বছর হলো। সেই 100 বছরের অধিক কাল সময় ধরে, 110 বছর, প্রথম মহাযুদ্ধ যদি আপনি ধরেন, তার থেকে প্রায় 110 বছর। এই 110 বছর ধরে সারা দুনিয়াতে যে যুদ্ধের দামামা আমেরিকা বাজাচ্ছে, যে যুদ্ধের তাণ্ডব তারা চালাচ্ছে, এবং যুদ্ধ খেলে যে অর্থ দানব তৈরি করছে, এবং যেভাবে সারা পৃথিবীর অর্থনীতি, রাজনীতি সব কিছু তারা যেভাবে নিয়ন্ত্রণ করছে, তাতে করে মানে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর কখনো এরকম কোনো দানব রাষ্ট্র, এরকম কোনো দানব জাতি এবং এরকম বুভুক্ষ, সারাক্ষণ শুধু তাদেরকে মানে খেতে দিতে হবে, ক্ষুধার যন্ত্রণায় তারা কাতরাচ্ছে, এরকম বুভুক্ষ জাতি, সর্বভোগ জাতি, সব খাবে তারা, কখনো পৃথিবীতে তৈরি হয়নি। ইতিহাসের একজন ছাত্র হিসেবে যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি, সবারই একটা লিমিটেশন ছিল। চেঙ্গিস খানের লিমিটেশন ছিল, হালাকু খানের লিমিটেশন ছিল, কিন্তু এটা এরকম একটা যন্ত্রর মতো একটা দানব তৈরি করে ফেলেছে আমেরিকা। এখানে কোনো ব্যক্তির উপর নির্ভর করে না, পুরো সিস্টেম, পুরো ব্যবস্থাপনা, রাষ্ট্রযন্ত্র তারা হাজার হাজার হিটলার, হাজার হাজার মুসলিনি, হাজার হাজার চেঙ্গিস খান তারা তৈরি করে চলেছে। তাদের এক একটা রাষ্ট্রদূত এই বর্তমান জামানাতে কখনো কখনো তাদের একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ডোনাল্ড ফ্লুয়ের মতো একজন কর্মকর্তা, কখনো কখনো তারা সেই চেঙ্গিস খানের চাইতে ভয়ঙ্কর হয়ে ওঠে। পাকিস্তানের মতো একটা রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতা তছনছ করে দিল। ইমরান খানের মতো একজন জনপ্রিয়, বিশ্বনন্দিত সরকার প্রধান রাজনীতিবিদকে জেলে ঢুকানো হলো এবং তার জীবন শেষ করে দেওয়া হলো। এই একজন রাষ্ট্রদূত শ্রীলঙ্কাকে পাল্টে দিল। এই একজন রাষ্ট্রদূত বাংলাদেশের সর্বনাশ ঘটালো। এই হলো একটা সিস্টেম। সেই সিস্টেমে সে ডোনাল্ড চলে গেছে, নতুন হয়তো কেউ এসছে, কিন্তু
তার মন মানসিকতা, চিন্তা চেতনা কোনো অবস্থাতেই এই সিস্টেমের বাইরে যেতে পারছে না। যেমন ধরুন, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এলেন, তিনি সবার আগে ঘোষণা দিলেন যে অন্য দেশের সরকার পরিবর্তন করা, এগুলো তিনি করবেন না। এগুলো তিনি অতীতে সরকার যেটা করেছে ভুল করেছেন, কিন্তু তিনি এখন সেই কাজই আসলে আগের চেয়ে আরও বেশিভাবে করছেন। তিনি যুদ্ধ বাঁধানোর জন্য আসেননি, তিনি যুদ্ধ পরিসমাপ্ত করতে এসেছেন। কিন্তু আমরা দেখলাম যে তিনি আসার সঙ্গে সঙ্গে তিনি যেটা আশ্বাস দিয়েছিলেন বিশ্ববাসীকে নির্বাচনের আগে, যে তিনি উইদিন 1 সপ্তাহের মধ্যে অথবা 24 ঘন্টার মধ্যে সম্ভবত এরকম একটা খুব দাম্ভিকতা নিয়ে বলেছিলেন যে ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করে দেবেন। বিশ্বাস করেন, দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও আমি কিন্তু বিশ্বাস করেছিলাম, এবং আমি দোয়া করেছিলাম যেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে। কিন্তু আসার সঙ্গে সঙ্গে কী হলো, সেই ইউক্রেন যুদ্ধ আরও জটিল আকার ধারণ করলো। তিনি বিগত টার্মে যে ছিলেন, তখন ইরানের সঙ্গে আজকের যে সমস্যাটা, এই সমস্যাটা শুরু করলেন তিনি। বারাক ওবামা অনেকটা শান্তিপূর্ণ পর্যায়ে সেটা নিয়ে এসেছিলেন, ওদের সঙ্গে একটা চুক্তি করেছিলেন, সেই চুক্তির বিনিময়ে তাদের টাকা পয়সাগুলো ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু এ জমানাতে এসে আমেরিকা পরপর 2বার ইরানের সাথে যুদ্ধ করে এখন এমন পরিস্থিতিতে পড়েছে যে নিজের রাষ্ট্র রীতিমতো দেউলিয়া হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। ইতিমধ্যে তাদের প্রায় $10 বিলিয়ন তারা ছাড় করে দিয়েছে, যে টাকা আটকানো ছিল সংযুক্ত আরব আমিরাতে। আর বাকি আমেরিকার অন্যান্য ব্যাংকে, ইউরোপে যে সমস্ত অর্থ ইরানের অর্থ রয়েছে, সেগুলো প্রায় $24 বিলিয়ন। তাই এই $24 বিলিয়ন ইরানকে ফেরত দিতে হচ্ছে এই মুহূর্তে। এর মধ্যে $10 বিলিয়ন দেওয়া হয়েছে। আর পর্দার আড়ালে যে কত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, যেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে ডলার ছাপিয়ে তাদেরকে এই কর্মটি করতে হবে। ফলে এই যে মধ্যপ্রাচ্য থেকে তারা যে লেজ গুটিয়ে পালিয়ে এলো, কিন্তু তারা চলবে কি করে? তাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার যে রেভিনিউ কালেকশন, সেই রেভিনিউ কালেকশনের একটা বিরাট উৎস হলো যুদ্ধলব্ধ গনিমত এবং যুদ্ধলব্ধ গনিমতের মাল। এরপর অস্ত্র শস্ত্র, এগুলোর ব্যবসা তো আছেই। তো সেই দিক থেকে এখন মধ্যপ্রাচ্যে তাদের যে অবস্থা, সেখানে তাদের ঘাঁটিগুলো যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে $কয়েক ট্রিলিয়ন তাদের লাগবে এগুলো আবার পুনর্নির্মাণ করতে। তাদের যে হাই ভোল্টেজ F-35 মতো বিমান যেভাবে নষ্ট হয়েছে এবং যেভাবে মানে ইরান সেগুলোকে ধ্বংস করেছে, টোটাল প্রযুক্তিটা এখন ইরানের হাতে চলে গেছে। ফলে মধ্যপ্রাচ্য সামাল দিতে হলে তাদেরকে আরও $ট্রিলিয়ন লাগবে, এবং সেই $1 ট্রিলিয়ন আয় করার তাদের একমাত্র মাধ্যম হলো এশিয়াতে একটা গণ্ডগোল লাগিয়ে দেওয়া। ইতিপূর্বে তারা ভিয়েতনামে গণ্ডগোল করতে গিয়ে তারা উচিত শিক্ষা পেয়েছে, তারা আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়ে উচিত শিক্ষা পেয়েছে, তাইওয়ানে তারা ঘাঁটি করতে গিয়ে, তাইওয়ানকে প্রোটেকশন দিতে গিয়ে তারা চীনের সঙ্গে যে বাণিজ্য সংঘাত এবং দ্বন্দ্ব সংঘাতে জড়িয়েছে, তাতে করে তাদের অর্থনীতি ক্রমশ ঝুঁকির মধ্যে পড়েছে, আর চীন হু 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 করে উপরে উঠে গেছে। তো কাজেই সেই সকল এলাকাতে, অর্থাৎ ইন্দো চীন, মানে তারপর ফিলিপিন্স, ফরেস্ট বলতে যা বোঝায়, যে সকল দেশগুলো বোঝায় হংকং, সিঙ্গাপুর, তো এই সকল এলাকাতে আসলে তাদের আর নতুন করে কোনো কিছু করার নাই। তারা দুটো জায়গাতে দুষ্টমি করবে বা করতে পারে। একটা হলো মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়া কেন্দ্রিক যে মালাক্কা প্রণালী, এখানে তারা দুষ্টামি করবে, আর বঙ্গোপসাগর কেন্দ্রিক তারা একটা দুষ্টামি করবে। তো সেই দুষ্টামির ফলে কি হলো, যে এখানে এশিয়াতে ব্রিক্স অর্থাৎ মার্কিন ডলারকে মোকাবেলা করার জন্য চীন এবং রাশিয়ার নেতৃত্বে যে একটা অর্থনৈতিক গোষ্ঠী তৈরি হয়েছে আন্ডার দ্য নেম অফ ব্রিক্স, তো সেই ব্রিক্সের ধারণাকে ভেঙে দেওয়ার জন্য তাদের এই দুটো জায়গাতে যদি ঘাঁটি করতে হয়, প্রাথমিক স্তরে তাদের
এক নম্বর পছন্দের জায়গাটা হলো মায়ানমার। তো মায়ানমারে আলটিমেটলি তারা অনেক সর্বনাশ করে ফেলেছে। এখন সেই সর্বনাশের ফলে কি হলো, মায়ানমারে এই মুহূর্তে অন্তত 2 ডজন মানে 24টি পক্ষ রয়েছে, সশস্ত্র পক্ষ, যারা পরস্পরের সাথে যুদ্ধ করছে, কেন্দ্রীয় সরকারের সাথে যুদ্ধ করছে। এবং মায়ানমারের পরিস্থিতি সামাল দিতে গিয়ে চীনকে রীতিমতো হিমশিম খেতে যাচ্ছে। এবং তাদের সেই চক্রান্তের ফলে তারা যে বিভেদের বীজ মায়ানমারে বুনেছে, এর দায় থাইল্যান্ডকে শোধ করতে হচ্ছে। বহু সংখ্যক মায়ানমার অধিবাসী থাইল্যান্ডে আছে। এর দায় ভারতকে শোধ করতে হচ্ছে। বহু সংখ্যক মায়ানমারের অধিবাসী ভারতে আছে, মণিপুরে আছে। আর বাংলাদেশের অবস্থা তো আপনারা জানেন, 15 লক্ষ রোহিঙ্গা এখন বাংলাদেশে। এটা তাদের খেলার প্রাথমিক স্তর। দ্বিতীয় স্তরে তারা এখানে আসলে কয়েকটি রাজ্য করতে চাচ্ছে, রাষ্ট্র করতে চাচ্ছে। এমনকি এই জন্য তারা দরকার হলে বাংলাদেশকে ধূলিসাৎ করে ফেলবে, টুকরো টুকরো করে ফেলবে। আর এই কাজগুলো করে ভারত, বাংলাদেশ এবং ভারতের বিশেষ করে 7 সিস্টার, বাংলাদেশের 20 কোটি মানুষ, মায়ানমারের এই অঞ্চলে যদি ধরেন, রোহিঙ্গা অঞ্চলে যদি আপনি ধরেন 2 কোটি মানুষ, চীনের আশেপাশের যে এলাকাতে সেখানে যদি ধরেন আরও প্রায় 20 কোটি মানুষ, সব মিলিয়ে প্রায় 100 crore, 100 কোটি মানুষকে টার্গেট করে তারা একটা যুদ্ধ বাণিজ্য তৈরি করার চেষ্টা করছে। যুদ্ধটাকে ভূতে জোগায়। এখন আলটিমেটলি বাংলাদেশের সঙ্গে তারা চুক্তি করে ফেলেছে আমেরিকান আর্মস অ্যান্ড অ্যামুনিশন আনতে হবে, আমেরিকান বিমান আনতে হবে, ইত্যাদি আরও অনেক কিছু। ফলে আমেরিকা যেভাবে এখন অবাধে বাংলাদেশের সীমানায় ঢুকে গেছে, যেভাবে সব কিছুর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে, যেভাবে রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে, যেভাবে রাজনীতির বিভিন্ন জায়গাতে তারা পাপেট তৈরি করে ফেলেছে, আলটিমেটলি তারা অসংখ্য পাপেট তৈরি করে ফেলেছে। এর ফলশ্রুতিতে যদি খুব দ্রুত মায়ানমারের সহিংসতা বৃদ্ধি পেয়ে যায়, ভারতের 7 সিস্টারে যদি যাকে বলা হয় সংঘাত বেড়ে যায়, আর এই ভারতের 7 সিস্টারের যে সংঘাত এবং মায়ানমারের যে সংঘাত, এটা যদি জেনারেল হাবটা বাংলাদেশে হয়। এর আগে আপনি জানেন যে এই বাংলাদেশ নিয়ে চীন খুব খেলেছে। বিএনপির জমানাতে ওই যে 10 ট্রাক অস্ত্র মামলা, সেই 10 ট্রাক অস্ত্র মামলার যে মূল টার্গেট, এটা ছিল চীন এবং ভারতের একটা রাজনৈতিক যাকে বলা হয় প্রতিযোগিতা, মারামারি, হানাহানি, কাটাকাটি। তো সেই মারামারি, হানাহানি, কাটাকাটির মধ্যে বাংলাদেশকে সামহাউ তারা ইনক্লুড করে ফেলেছিল। এবং বাংলাদেশ বুঝে হোক না বুঝে হোক হয়তো সেই ফাঁদে পা দিয়েছিল। তার প্রেক্ষিতে একটা 111 হলো, তার প্রেক্ষিতে বিএনপিকে ক্ষমতা থেকে যেতে হলো। আবার এই আমেরিকার যে পলিসি, সেই পলিসির কারণে শেখ হাসিনাকে যেতে হলো, আওয়ামী লীগের মতো একটা দলকে বলতে গেলে এই দুরবস্থার মধ্যে পড়তে হলো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা সরকারকে আমাদের মেনে নিতে হলো, আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হলো। এবং সেই সরকার ব্যর্থ হওয়ার পরে আবার নতুন আরেকটি সরকার এলো। এই সরকার কতটা ভালো করবে, মন্দ করবে, দিস ডাজ নট ম্যাটার। এটা কোনো ম্যাটারই করে না। ম্যাটার করে যেটা, সেটা হলো যে এই সরকার কতদিন থাকবে, এই সরকার আমেরিকায় কতটা প্রিভিলেজ দেবে, এবং এই সরকারের ঘাড়ে ভর করে আমেরিকা কি কি অপকর্ম করবে। আর সেই অপকর্মগুলোর একটা চূড়ান্ত রূপ হলো বাংলাদেশের চারিদিকে যুদ্ধের দামামা বেজে উঠেছে। আর সেই যুদ্ধের দামামা যদি বাংলাদেশের মধ্যে ঢুকে যায়, তাহলে যে আমাদের কি হবে একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।